জামাত আপনার সবসময় ছিল বাংলাদেশের তৃতীয় বা চতুর্থ সারির একটি রাজনৈতিক দল, কারণ জামাতের আগে কখনো বিরোধী দল এই প্রধান বিরোধী দল বা সরকার এইভাবে থাকেনি। মাত্র কয়েকটা মামলা হয়েছে, তার মধ্যে আরো মানে ভেরি ফিউ যারা অপরাধী তাদেরকে এক ধরনের দূরে চলে যাওয়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে। সাধারণত জামাত ইসলামীর আমির যিনি ডাক্তার শফিকুর রহমান কোনো কথা বললে তিনি আসলে স্টেট বলেন এবং তার বক্তব্যের মাঝখান থেকে এমন কিছু আমরা পাই যেটা দিয়ে শিরোনাম করা যায়, এবং তিনি আসলে খুব বেশি অ্যাগ্রেসিভ বক্তব্য দেন না, আমরা তেমন একটা খুঁজে পাই না সাধারণত। কিন্তু আজকের এই বক্তব্যটা সত্যিই চোখে পড়লো। আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজে বের করুন। প্রথমত, এটা একটা চাপ সৃষ্টির জন্যই বলা হচ্ছে কিনা, নাকি সত্যিকার অর্থেই একটু অসহিষ্ণু হয়ে পড়ছে বিরোধী দল? কারণ ঠিক কোন কোন সরকারের মুভমেন্টের কারণে আপনার মনে হচ্ছে জুলাই গণহত্যার বিচার সরকার করবে না, করতে চায় না? জি, আজকে জুলাই একজন শহীদ, আপনি জানেন যে সংরক্ষিত আসনের মাধ্যমে আমরা একজন শহীদের মাকে আমাদের পাশে পেয়েছি। তিনি একটা স্ট্যাটিস্টিক্স বলছিলেন যে আসলে বিচার কার্য এই মুহূর্তে কোন অবস্থায় আছে, এবং আমার ঠিক এক্সাক্ট ডিজিট গুলো মনে নাই, কিন্তু পুরোটা সিনারিও খুবই হতাশাজনক। মাত্র কয়েকটা মামলা হয়েছে, তার মধ্যে আরো মানে ভেরি ফিউ, তার মধ্যে ফিউয়ার সংখ্যক হচ্ছে মামলাগুলো চলমান, এবং এগুলোর মাধ্যমে একদিকে হচ্ছে যারা অপরাধী তাদেরকে এক ধরনের দূরে চলে যাওয়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে। আমি বলছি না সরকার এটা ইচ্ছাকৃত করছেন, কিন্তু সিনারিওটা এইটা। সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে, আপনারা দেখবেন মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগ ফিরে আসার একটা পজিটিভ বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং আলাপ শুরু হয়েছে। এই সবকিছু মিলে আসলে রাজনৈতিক দল হিসেবে আমরা যখন সংসদের বাইরে সরকারকে অ্যাড্রেস করি, আমাদের রাজনীতির ভাষাটা আসলে কিরকম হবে সেটা কিন্তু গণতান্ত্রিক উপায় হয়, এবং এটা অগণতান্ত্রিক না। যে আমরা সরকারকে এটা বলছি যে এটা হচ্ছে একটা রক্ষা কবচ। আচ্ছা, এখানে কি একটা বিষয়টা পরিষ্কার করবেন, মানে আপনি একটু আগে বলছিলেন যে ফ্যাসিস্টদের ফিরে আসার একটা বয়ান তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। খোদ বিএনপি তো অভিযোগ করেছে যে পতিত ফ্যাসিস্টদের ফেরানোর চেষ্টা চলছে। প্রশ্নটা হচ্ছে কারা সেই চেষ্টাটা করছে? যে অভিযোগ আপনাদের, সেই অভিযোগ তো বিএনপিরও। দেখেন, আপনার এই প্রশ্নটার জবাব যে যাকে করছে, আমি তো আপনাকে বলেছি যে এটা আলাপটা কোথায় আমি দেখছি, আমি এটা মিডিয়া আলাপ দেখছি, এবং আমাদেরকে প্রত্যেক জায়গায় প্রশ্ন করা হচ্ছে যে কোনো কি সম্ভাবনা আছে, কোনো কি সম্ভাবনা নাই, তাদের বিচার করা কি ঠিক হইলো, তাদেরকে কি দল হিসেবে নিষিদ্ধ করা, কার্যক্রম নিষিদ্ধ করা কি ঠিক হলো? তো এগুলো আসলে কিছু সফট জায়গা তৈরি করা হয়। হ্যাঁ, এবং আমরা যেখানে এখনো ভুলে তো যাই নাই, আমাদের শহীদদের কিংবা যারা শহীদ হন নাই তাদের ক্ষতটাও এখনো জীবিত, সেখানে আসলে এই ধরনের আলাপ আনার চেষ্টা করা হচ্ছে। এটাকে প্রশাসনকে সঠিক ভূমিকা নিতে হবে। দেখেন, বিরোধী দল কথা বলতে পারে, কিন্তু কাজগুলো তো করতে হবে সরকারকে, এবং আমরা বলেছি যে কোনো ধরনের যৌক্তিক কাজে আমরা সরকারের সাথে আছি। আমার মনে হয় এটা সরকারের কাছে এই মুহূর্তে পরিষ্কার যে আমরা সাথে থাকতে চাই। এই জন্যই আমরা এই কথাগুলো বলেছি। এটা রাজনীতির ভাষা, এটা অগণতান্ত্রিক কিছু বলে আমার মনে হয়। একদম পরিষ্কার করেছেন। আমি একটু আজিজ ভাই আপনার কাছে শুরুতে একটু জানতে চাই, আপনি তো নিয়মিত বিভিন্ন টক শোতে যান, মানে এই প্রশ্নের মুখোমুখি হন যে আওয়ামী লীগ কি ফিরে আসার সম্ভাবনা আছে, মানে একটু কি পজিটিভ বয়ান মনে হয় ফ্যাসিস্টদের নিয়ে? এরকম শুনেছেন আপনি? এরকম এই বয়ান তো আপনার সেই যেদিন ফ্যাসিস্ট বিদায় হয়েছে, যখন থেকে নির্বাচনের আমরা কথা বলি, যে আপনি তো জানেন যে নির্বাচনটা আনসার্টেন করে তোলবার জন্য কত রকম অপচেষ্টা চলেছিল। ওই সময় কিন্তু ওই নির্বাচন করলে পরাজিত ফ্যাসিস্ট ফিরে আসবে এরকম বয়ান তৈরি করা ছিল। সেই বয়ানটা এখনো চলছে। এখন আপনি ফ্যাসিস্টদের আমরা বিচার, যেমন জুলাই গণহত্যার বিচার না করলে সরকারকে পড়ে যেতে হবে। আমাদের জহিরুল আলম ভাই কারেক্টলি বলছে যে আপনার প্রিম্যাচিউর, মানে আনটাইমলি যে বক্তৃতা, এগুলো মানে বক্তৃতা ডেমোক্রেটিক, কিন্তু কখন কোন বক্তৃতা দিতে হবে জামাতের এটার ইম্যাচুরিটি আমি সংসদে দীর্ঘদিন দেখছি। কারণ জামাতের আগে কখনো বিরোধী দল এই প্রধান বিরোধী দল বা সরকার এইভাবে থাকেনি। জামাত আপনার সবসময় ছিল বাংলাদেশের তৃতীয় বা চতুর্থ সারির একটি রাজনৈতিক দল,
এই এই পরিবর্তনের মাধ্যমে গণ অভ্যুত্থানের ফলে আজকে জামাত প্রধান বিরোধী দল হয়েছে। সুতরাং এই রাজনৈতিক অভিজ্ঞতাটা অর্জন করতে তাকে আরো সময় লাগবে, এই জন্য আনটাইমলি অনেক কথা বলে। যেমন দেখেন, জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ এবং উই আর ভেরি মাচ কমিটেড, এটা অনেক বক্তব্য দিয়েছি যে সেই বাস্তবায়ন করবার জন্য আমরা সংসদে একটা কমিটি করার কথা বলেছি, এখনো জামাত সেখানে নাম দেয়নি। তাহলে আপনি জুলাই সনদ বাস্তবায়নের যে কোঅর্ডিনেট না দেখিয়ে আপনি তো রাজপথের ভয় দেখাচ্ছেন যে কমিটিতে গেলেন না, তার মানে কি আপনার অঙ্গীকার কমিটিতে নেই? তাদের তো আপত্তি আছে, তারা সংশোধন এই দুই ডিলেমার মধ্যে আছে না না, জামাতের পক্ষ আপনার থেকে। সংশোধনে যে ডিলেমা, যে বাইনারি তৈরি করেছে, সংশোধন করলেই তো সংস্কার হয়, সংস্কারের নাম যদি সংশোধন হয় আমরা তো সেটা রাজি আছি। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, জুলাই গণহত্যার বিচারের ব্যাপারে আমাদের আইসিটি কোর্ট আগে ছিল একটা, এখন হয়ে গেছে দুইটা, এবং এই সমস্ত বিচারে মার্জিয়া মমতাজ যেটা বললেন যে যে অনেকগুলো সরকারের নজর এড়িয়ে যাচ্ছে, যেগুলো নজরে আসছে সেগুলো করা হচ্ছে, কিন্তু তার মানে এই না আপনি আপনি সাংবাদিকদের উপর আজকে 32 নম্বর যেটা করলেন, সাংবাদিকদের উপর আক্রমণ করবেন, আপনি প্রথম আলো ভেঙে ফেলবেন, আপনি ডেইলি স্টার ভেঙে ফেলবেন, আপনি একে থ্রেট দিবেন, সরকারকে বলবেন ফেলে দেব। এই যে জহিরুল আলম ভাই রাইটলি বলছে যেগুলো আপনার প্রিম্যাচিউর কথাবার্তা। সুতরাং আমি জামাতকে অনুরোধ করবো, আপনারা যে জিনিসটা চাচ্ছেন যে জুলাই হত্যার বিচার, তাহলে আপনারা সরকারকে সহযোগিতা করবেন, কারণ সরকার আপনারা মিলেই তো আপনার এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন। আপনারা জুলাই সনদে মুখে বলছেন, শুধু বলে যাচ্ছেন বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এ সমস্ত আলাপ আলোচনা আমরা রিজলভ যে কিভাবে কি করতে বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদে পরিষ্কার লেখা আছে, কিন্তু আপনি কমিটিতে নাম দিচ্ছেন না, আপনি শুধু রাজপথের ভয় মানে সরকারকে ভয় দেখান। এতে হচ্ছে কি আপনার প্রতি মানুষের এবং সরকারের কিন্তু এটা থাকছে না যে আপনি সমালোচনা করবেন, আমরা তো আপনার সমালোচনাকে নিবই, কারণ আপনারা যদি সমালোচনা না করেন, আপনারা যদি ভুলটা না ধরিয়ে দেন, তাহলে সরকারও আপনার ঠিক পথে চলতে তার সমস্যা হবে। আপনাদের অনেক বক্তব্য আমাদের অনেক কাজে লাগে, কিন্তু আপনি যখন বলবেন যে সরকারকে ফেলে দেব, সরকারকে থাকতে দিব না, আপনি একটা বিশৃঙ্খলা তৈরি করবেন জনগণের ভিতরে, জনবিশৃঙ্খলা, আপনি সাংবাদিকদের উপর আজকে 32 নম্বরে কেন আপনার হামলাটা করতে হবে বলেন সাংবাদিকদের উপরে? হ্যাঁ, মানে এটা পরবর্তীতে আমরা দেখলাম জামাত ইসলামের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে তারা আসলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে ইত্যাদি। আমি প্রিম্যাচিউর, ওই যে বললো না জহিরুল ভাই, প্রিম্যাচিউর, এখন যখন যেটা দরকার সেটা না করে প্রথমবারের মতো বিরোধী দলে এসে, মানে এত সামনের পজিশনে এসে এখন জামাতকে আরো আপনার পলিটিক্যাল বিহেভটা করতে হবে। আচ্ছা, শুধু থ্রেট করে এই চর্চাটা আসলে মানে হচ্ছে কি মার্জিয়া মমতাজ, আপনি নিজে ফিল করেন কিনা যে এখানে আসলে জামাত ইসলামের প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার ক্ষেত্রে অভিজ্ঞতা অনেক বড় একটা বিষয়, যেটা আসলে ঠিক এই মুহূর্তে ততটা নেই যতটা আসলে আজুর বাড়ি হেলাল বললেন? না, আমার কাছে এটা মনে হয় না। আমি যদি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে দেখেন, বিএনপি নিজেই 31 দফার প্রথম দফাটাতেই ছিল সংস্কার। দেখেন, সংশোধন একটা রেগুলার প্রসেস, এটা সংসদে 5 বছর ধরে সব সময় হবে। সংস্কার তাহলে কেন লাগে? আমরা স্পষ্ট ভাষায় বলেছি, একবার দুইবার না, অনেকবার কথা বলা হয়েছে এগুলো নিয়ে, যে যদি আমি আইনি জটিলতার মধ্যে না যাই, সেটা হচ্ছে এমন কিছু জায়গা আছে যেগুলোতে ফেসিস্টের ফিরে আসার জায়গাটা পরিষ্কার হয়, এবং এগুলোর দরকার হচ্ছে, এগুলো সংশোধনে কাজ হবে না। 350 জন হ্যাঁ ভোট দিলেও এগুলো চেঞ্জ করা যাবে না, এমন কিছু আনচেঞ্জেবল ক্লজ রেখে দেওয়া হয়েছে। এই জায়গাগুলোর জন্য সংস্কার দরকার। বিএনপি প্রথম দফাটা পড়বেন আপনি নির্বাচনে, এখানে খুব স্পষ্ট ভাবে কেন মানে এটা তো সংস্কার দরকার এটা তো সেটা লেখা বিএনপি আছে, স্পষ্ট তাই করে না? ব্যাখ্যাও দিয়েছে, আচ্ছা, এখন তাদের আমরা দফার বলছি, ব্যাখ্যাও এখন দিয়েছে। আমরা বলছি জি, এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা বাই ডিফল্ট 350 জন সংবিধানের সংশোধনের অংশ, কাজের অংশ, এটার জন্য নতুন করে কমিটি করার দরকার নেই। যেটা দরকার জি। ছিল সেটা হচ্ছে ওই আনচেঞ্জেবল ক্লজ গুলো, সেগুলোর জন্য স্টেপ নেওয়া। সেগুলোর জন্য আমরা কোনো পজিটিভ স্টেপ দেখতে পাচ্ছি না। সেটার জন্য একটা শো পিসের মতন একটা কমিটি করার কোনো দরকার না, নাই। মাদ্দা মমতাজ, দ্বিতীয় কথা মানে হচ্ছে, বিষয়টা হচ্ছে কি, জি, আপনি কমিটিতে ঢুকে কমিটি আসলে কি ধরনের কাজ করছে সেটা দেখে বিশ্লেষণ করে আপনি সমালোচনা করতে পারতেন, কিন্তু সেই দিকে না গিয়ে আমরা আগে থেকে সমালোচনা করব, সেক্ষেত্রে জটিলতা তো বাড়ে সেটা আসলে। না না না, সেখানে আপনি যদি বলেন যে এটা সমালোচনার খাতিরে সমালোচনা হচ্ছে, তাহলে আমার মনে হয় আপনার স্টাডিতে ভুল হবে। কারণ জি। দেখেন, এর আগেও জ্বালানি সমস্যার সমাধান বলেন, বিভিন্ন সমস্যার সমাধানে আমরা একসাথে কমিটিতে কাজ করেছি।
এটাতে কোনো জায়গায় কেউ বলতে পারবে না যে জামাতের কোনো ম্যাচিউরিটি আছে কিংবা জামাতের কোনো অনীহা আছে বা তারা শুধু বিরোধিতার খাতিরে করছে। এখানে আমরা স্পেসিফিক ভাবে আমি এখনো ক্লিয়ার করলাম এবং দলগতভাবে জোটের পক্ষ থেকেও বারবার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে সংবিধান সংশোধন পরিষদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার যে কথা ছিল, যেটা হঠাৎ করে আমরা নির্বাচনের পরে হঠাৎ করে জানলাম যে শপথের দিন তারা সেই শপথটি নেবেন না। যাই হোক, এটা একটা পুরনো ব্যাপার, পুরোনো কিন্তু ব্যাপার, আমরা এটা ওই নিয়ে জায়গাটা অনেকবার সমাধান আলোচনা চাই। হয়েছে। আমি Right? হ্যাঁ আলাপটা আমি ডেফিনেটলি এটার একটা সমাধান দরকার। আর দ্বিতীয় যেটা আপনি আরেকটা বললেন, জি দেখেন এখানে আমাদের পক্ষ থেকে যেহেতু দুঃখ প্রকাশ করা হয়েছে, এটার ব্যাপারে আমি বলবো যে এটা কিছু অ্যাক্টিভিস্টের সেখানে একটা ভুল হতে পারে, কিন্তু একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সেই সাংবাদিক কিন্তু বারবার, আমি এটাকে জাস্টিফাই করছি না, হ্যাঁ, আমি যেখানে জায়গাটা বলছি, জি সেই সাংবাদিক একজন কথা বলছেন। দেখেন প্রত্যেকটা প্রোগ্রামের একটা ডেকোরাম আছে। এখানে যখন হেলাল ভাই কথা বলছেন আমি কথা বলছি না, আমি অপেক্ষা করছি আমার টার্ন আসার জন্য। জি সেই সাংবাদিক বারবার বলছিলেন যে আসলে কি বলবেন বলেন, নেতারা কথা বলেন, আমরা চলে যাব, আমাদের সময় নাই। তখন যদি সেখানে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়ে থাকে এবং দলগতভাবে আমি মনে করি সেটার ব্যাপারে কথা বলা হয়েছে, এটাকে শুধুমাত্র এই যে সাংবাদিক দেখলেই হামলা করে ফেলে, এটা কোনোদিন জামাতের ইতিহাসে হয় নাই। তাহলে আমাদেরকে এই ঘটনাটাকে স্পেসিফিক্যালি বুঝতে হবে যেটা কেন হয়েছে এবং এটা রিয়াকশনটা দেখতে হবে। জামাত এটা বলে নাই যে যা করেছে ঠিক করেছে। না তৃতীয় মানে কথা জিনিসটা হচ্ছে হচ্ছে কি, যেটাকে আপনি ইম্যাচিউর হ্যাঁ রিয়াকশন বলছেন, জি হ্যাঁ, আমি আসছি, জি যেটাকে আপনি ইম্যাচিউর রিয়াকশন বলছেন বা আমাদের গেস্ট যেটা বলছেন, জি সেখানে আমি একটা কথাই বলতে চাই যে দেখেন কোন ধরনের রিয়াকশনকেই বিরোধী দলের ষড়যন্ত্র, বিরোধী দল এই করছে, এই সময়টা না আমরা পার হয়ে আসছি। এখন মনে হয় আমাদের একটু এটা 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 অন্যভাবে এটা কেউ বলেনি বিরোধী ভাষায় দলের কথা বলা ষড়যন্ত্র, উচিত। এটা স্পষ্ট করে বলা হয়েছে বিরোধী দল যা বলেছে সেটা গণতান্ত্রিক স্টেটমেন্ট, কিন্তু সময়টা আসলে এটা না। ঠিক এই মুহূর্তে সরকার চলে যেতে হবে এটা বলার মতো বক্তব্য এটা দেখেন না। সময়ের পরিমাপ সরকারি দলের কাছে একরকম হতে পারে, বিরোধী দলের কাছে একরকম হতে পারে, কিন্তু ওই যে বললেন হেলাল ভাই আমার সাথে এই জায়গাটা একমত হয়েছে, যতক্ষণ না এটা অগণতান্ত্রিক সরকারকে এটা মানতে হবে আসলে। কিছু যুক্ত করবে জুলাল? তাহলে আমি পরের টপিকে যাবো আর কি। না ঠিকই আছে। আমার আমি মনে খালি হয় যে এইটুকু একটু জানতে চাই, এটা আসলে আপনি প্রধান বিরোধী দল হিসেবে জামাত ইসলামের অভিজ্ঞতার ঘাটতি দেখেন কিনা, যেটা আজিজুর বাড়ি হেলাল বললেন। না আসলে মানে অভিজ্ঞতা তো জামাত ইসলাম কেন, আমি মনে করি যে আমাদের ডেমোক্রেটিক পলিটিতে পুরোপুরি আমাদের অভিজ্ঞতার ঘাটতি। আমরা তো এই অনুশীলন শুরুই করি নাই। জি আমরা যখনই এই যে এখন পার্লামেন্ট শুরু হয়েছে মাত্র, কিন্তু এই ধরনের এগ্রেসিভ স্টেটমেন্ট বা কি ধরনের ইম্পেশেন্ট স্টেটমেন্ট এসছে যে যতক্ষণ প্রয়োজন তার এক মুহূর্ত বেশি আমরা পার্লামেন্টে থাকবো না। এই যে থাকবো না যে কালচার, এ শুরুই তো হলো না। এই শুরু হওয়ার আগেই বিদায়ের কথা কেন, এই যে বয়কটের কালচার বা বিদায় নিয়ে নেওয়ার কালচার, আমার মনে হয় যে এই স্টেটমেন্টগুলো কিন্তু এক ধরনের ইমপেশেন্সের লক্ষণ। এবং এটা তো ধরেন যে কোনো জিনিসের গাছের গোড়ায় থেকে পানি ঢালতে হবে। তো এমন ডেমোক্রেটিক স্পেসটা তৈরি করা, এটা একটা চর্চার বিষয়, নিরন্তর অনুশীলনের বিষয়, একটু সহ্য করার বিষয়। আমার মনে হয় যে ওই কালচারটা আমাদের জামাত ইসলামের যে পলিটিক্যাল স্কুলিং, সেখানে ডেফিনেটলি তারা এগুলোকে এনডিওর করে। আমার মনে হয় যে না, তারা এই বিষয়গুলো নিয়ে চর্চা করে, কাজেই সেটার একটা রিফ্লেকশন থাকা উচিত মাঠে। যেটা সেই জন্য আমি শব্দটা ব্যবহার করেছি, হেলাল ভাই বারবারই বলছিলেন যে প্রিমেচার। আমার কাছে আসলেই লাগছে, কারণ ওনারা মানে আরেকটু সময় নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সমালোচনা করবেন। অবশ্যই সমালোচনা করতে হবে, সেটা প্রত্যাশিত। পার্লামেন্টের ভেতরে বাইরে দুটোই চলবে, কিন্তু সরকার ফেলে দেওয়া, সরকারকে বিদায় নেওয়া এবং এই জায়গাগুলোতে আমার মনে হয় যে একটু দ্বিপক্ষীয়ভাবে কাজ করা দরকার। যেগুলো দ্বিপক্ষীয়ভাবে কাজ করা দরকার, এগুলো কিন্তু এক ধরনের ডিপ্লোমেসি, এগুলো ধরনের এক ধরনের পলিটিক্যাল ম্যানুভারিং। এটার জন্য কন্টিনিউয়াস ম্যানুভারিং এর দরকার আছে। তারা পার্লামেন্টের ভেতরে বাইরে সরকারকে চাপের মধ্যে রাখুক, তাতে কোনো অসুবিধা নাই। এবং মাঠের বক্তব্যও কিছুটা হবে, রেটরিকও থাকবে, কিন্তু সেটা যাতে একেবারে কি বলবো যে ধরেন যে লিডার অফ দ্য অপোজিশনের মুখ থেকে না আসে। মাঠের অন্য নেতারা আছেন একদম।